পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মোর সকলেই দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা বলিয়া যাও। নরসিংদী চেম্বার অফ কমার্স ঠিক এই কাজটাই করে। শুধু ব্যবসা করে নরসিংদীর ব্যবসায়ীরা, এটা কিন্তু ঠিক নাই। তারা কিন্তু শীতের মধ্যে, শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে। আজকে আপনারা জেনে খুশি হবেন, এই যে বন্যা যখন আসছে তখন নরসিংদী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছে যে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ হবে। নরসিংদী জেলায় এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা মারা গিয়েছে 38 জন, এই 38 জনকে 38 লক্ষ টাকা দেওয়া হবে। বন্যার্তদের জন্য 30 লক্ষ টাকা দেওয়া হবে। জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ফান্ডে 30 লক্ষ টাকা দেওয়া হবে এবং যারা এই মুহূর্তে আহত হয়েছে তাদের জন্য 20 লক্ষ টাকা বাজেট থাকবে। সব মিলিয়ে 1,20,00,000 টাকা গত এক সপ্তাহ আগে নরসিংদী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বাজেট রেখেছে। আমাদের এই নরসিংদী চেম্বার অফ কমার্স যারা আজকে স্টেজে আছে দেখছেন, তাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আপনাদের সকলের কিন্তু অনেক ধারণা আছে। আজকে বাংলাদেশের 90-এর গণ আন্দোলনের মহানায়ক আমাদের শ্রদ্ধ নেতা জনাব খায়রুল কবির খোকন ভাইয়ের উদ্দেশ্যে বলছি, এই ঐতিহ্যবাহী নরসিংদী জেলার ব্যবসায়ীরা কিন্তু এই মুহূর্তে শুধু নরসিংদী জেলা না, বাংলাদেশের সমস্ত ব্যবসায়ী একটু বিপদে আছে। আমিও ছোটোখাটো একটা ইন্ডাস্ট্রি চালাই, ছোটোখাটো একজন ব্যবসায়ী বলে আমি কিন্তু এই জিনিসটা বুঝতে পারি। এই মুহূর্তে বাংলাদেশে ব্যাংকের সুদের হার 14.5%। বিদ্যুৎ 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা থাকে, আর 14 ঘন্টাই থাকে না। এখানে এত সুদের হার, এখানে বুকে হাত দিয়ে যারা এত বড় বড় শিল্পপতি এখানে বসে আছে, তারা একজন বলতে পারবে কিনা? আমার সন্দেহ হয় যে সবার ব্যাংক 100% আপ টু ডেট আছে। বলা অনেক কঠিন। বিদ্যুৎ বিল আমরা দিতে পারছি না। অর্ধেক দিন যদি ফ্যাক্টরি বন্ধ থাকে তাহলে মাসের শেষে শ্রমিক বেতন দেওয়া কিন্তু কঠিন। সে কারণে আমাদের নেতার কাছে কিন্তু এই জিনিসটা আমাদের আকুল আবেদন থাকবে, যখন আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবেন, আপনার জেলা নরসিংদী শিল্প সমৃদ্ধ জেলা, শুধু শিল্প ব্যবসা না, আপনি শুনলে খুশি হবেন যে এই নরসিংদী জেলা থেকে বাংলাদেশের 18 কোটি মানুষের 70% মানুষের বস্ত্রের ব্যবস্থা কিন্তু এই নরসিংদী জেলায় উৎপাদিত হয়। আমরা যদি 70% কাপড় উৎপাদন না করতাম, তাহলে 12 কোটি মানুষের জন্য কাপড় কিন্তু সরকার বিদেশ থেকে আমদানি করে নিয়ে এসে আমাদেরকে পড়াতে হতো। তাহলে এই দেশের অর্থ কতটা ব্যয় হতো। সেই কোটি কোটি ডলার সাশ্রয় কিন্তু করছি আমরা নরসিংদী জেলার এই জেলারা। তা আমাদেরকে একটু অন্যভাবেই দেখা উচিত। জাতীয় রাজস্বে আমাদের অবদান কিন্তু অনেক রয়েছে, কিন্তু এতটা মূল্যায়ন কিন্তু আমরা নরসিংদীবাসী পাচ্ছি না। আর শেখারচর বাজার বললে তো বলবো প্রাচ্যের ম্যানচেস্টার। এই শেখারচর বাজারে আমি সবসময় কিন্তু এই কথাটা বলে থাকি, শেখারচর বাজারে যদি কাপড়ের বেচা কিনা ভালো হয়, তাহলে নরসিংদীর বাজারে মাছের বেচা কিনা ভালো হয়। এই নরসিংদী জেলার এই 20 লক্ষ মানুষের 80% মানুষ কোনো না কোনো ভাবে প্রত্যক্ষ অথবা পরোক্ষ এই শেখারচর বাজারের সাথে জড়িত। সে কারণে এই শেখারচর বাজারের ব্যবসায়ীরা যাতে ভালো থাকে, ব্যবসায়ীরা যাতে ভালো থাকে, সে কারণেও কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনি আজকে আমার বক্তব্য শোনার জন্য আপনারা কিন্তু এখানে আসেন নাই। 24 ঘন্টা আমাকে দেখেন, আমার বক্তব্য শোনেন। আমি বক্তব্য না দিয়ে নেতার জন্য আমি সময়টা দিয়ে দিব। তবে একটা কথা বলতে হচ্ছে, যেমন আছি ভালোই আছি। ছোট একটা গল্প বলবো আমি। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। রাজা হঠাৎ করে দেখছে তার বাড়ির সামনে ওই যে যারা নাকি বেতের কাজ করে, তাদেরকে কি বলে, সোয়েলে কাজ করছে। তো রাজার কাছে খুব কৌতূহল হলো, এত সুন্দর করে বেত দিয়ে এত সুন্দর একটা খাঁচা সে বানাচ্ছে কিভাবে, আমিও তো পারি ইচ্ছে করলে। রাজা তাকে এসে বলল, তোমার দাটা আমাকে দাও, আমি একটু কাজ করি। রাজা মশাই, যার কাজ তারই সাজে, অন্যায় গেলে বেড়া বাঁধে, আপনি কিন্তু এটা পারবেন না। হ্যাঁ বেটা, আমি করতে চাচ্ছি, তুই আমাকে দে। রাজা মশাই দাটা হাতে নিয়ে যখন নাকি ওইটা এইভাবে চাষতে গেল, হঠাৎ করে দেখা গেল বুড়ি আঙ্গুলটা পড়ে গেছে। রাজা তো কেঁপে গেল। আর ওই লোকটা বলতেছে, আল্লাহ যা করে
ভালোর জন্যই করে। রাজামশাই ক্ষিপ্ত হলেন, সে বলে কি আমার আঙ্গুল কেটে গেছে, আঙ্গুল একটা পড়ে গেল, আর সে বলতেছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। রাজার কিন্তু খুব রাগ হলো, মনে মনে রাখলেন, কিন্তু সরাসরি বলতে পারছেন না, কারণ ওই দাটা কিন্তু রাজা নিজে ইচ্ছে করে নিয়েছেন, সে জোর করে দেয় নেই। রাজামশাই যুদ্ধে গেলেন, যুদ্ধে তাকে সহযুদ্ধ হিসাবে নিয়ে গেলেন। যুদ্ধে গিয়ে নিয়তটা হলো যে কৌশলে তাকে একটা পানিশমেন্ট দেয়া। তো যুদ্ধের ময়দান থেকে আরে জঙ্গলে গেলেন, জঙ্গলে শিকার করতে গেলেন, ওইখানে গিয়ে ওই লোকটাকে সাথে নিয়ে হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলে চলে গেলেন একা একা। জঙ্গলে গিয়ে দেখলেন একটা কুয়া। তো রাজামশাই কুয়ার পাশে তারা দাঁড় করাইয়া হঠাৎ করে ধাপ করে ধাক্কা দিয়া কুয়ার মধ্যে তারা ফেলে দিলেন। তো কুয়ার মধ্যে পড়েও কিন্তু ওই শ্রমিক বলতেছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো রাজামশাই তো অবাক, কুয়ার মধ্যে পড়েও বলতেছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এর মাহিত্যটা কি? তো রাজামশাই তারা ফালাই দিয়া হাঁটতে হাঁটতে রাস্তা হারিয়ে ফেলছে। জঙ্গলের ভিতরে কিন্তু রাস্তা বের করা কঠিন, গিয়ে এমন গহীন জঙ্গলে গিয়ে পড়ছে যেখানে থাকে আপনার ওই বন্য মানুষ আছে না কিছু, ওই জঙ্গলি মানুষ, ওই জঙ্গলি মানুষের হাতে গিয়া রাজামশাই পড়ছে। ওদের কাজ হচ্ছে বাইরের মানুষ দেখলেই তারা এটাকে আনন্দ ফুর্তি করে পুড়ে টুড়ে খাই ফেলে। তো রাজামশাইকে ধরলো, রাজামশাই বলতেছে আমি তো রাজা, কয় আমাদের না আসলে সবাই রাজা মনে করে নিজেরে, কয় এদিকে আস। হ্যাঁ, তো রাজামশাইরে ধরছে, আনন্দ ফুর্তি করছে। তাদের কিন্তু একটা শর্ত আছে, দোষী কোনো ব্যক্তিকে তারা কিন্তু জব করে না। যদি একটা হাত না থাকে, একটা পা না থাকে, নির্দোষ ব্যক্তি হতে হবে, শরীরের মধ্যে কোনো ত্রুটি থাকতে পারবে না। তারা চেক করতে গেছে, চেক করতে গিয়ে দেয় এক আঙ্গুল নেই। তো এক আঙ্গুল না থাকলে তো তারা আর তাকে খাবে না, তাকে ছেড়ে দিল। তো সে চিন্তা করলো রাজামশাই আসলে আল্লাহ যা করে ভালোর জন্য করে, একটা আঙ্গুল কাটার কারণে আজকে আমার জানটা বাঁচলো, জীবনটা বাঁচলো। এই কৃতজ্ঞতা বোধ থেকে রাজামশাই ফিরে এসে ওই কুয়ার কাছে এসে আবার তাকে কুয়া থেকে তুললেন। তো তুলে পরে রাজামশাই তাকে জিজ্ঞাসা করছে তোর এই কথার অর্থ কি? সবসময় তুই খালি একটা কথাই বলিস আল্লাহ যা করে ভালোর জন্যই করে। রাজামশাই আপনার জন্য কাঁদি না, কাঁদি তো আমার জন্য। আপনি যদি আমার কুয়াতে না পালাইতেন তাহলে তো আপনার সাথে আমিও থাকলাম। ওই জঙ্গলের ভিতরে গেলে পরে আপনারা চেক করে আঙ্গুলে একটা কাটা পাইতো, আমার শরীরে তো কোনো ত্রুটি নাই, তারা তো খাইতো আমারে। সেজন্যই বলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আজকে দেখেন এই যে বৈষম্য বিরোধী আন্দোলন, 5 তারিখের আগে কিন্তু আমাদের বাক স্বাধীনতা ছিল না, আমাদের জীবনের নিরাপত্তা ছিল না, জানের নিরাপত্তা ছিল না, কি একটা অবস্থার মধ্যে ছিলাম। আজকে যদিও ক্ষমতায় যাই নাই, কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি। তো এটাই তো বড় কথা। এই স্বাধীনতার পরে কিছু কিছু মানুষ, কিছু বিচ্ছিন্ন ঘটনা হয়তো ঘটছে, এটা আমার আর খোকন ভাইয়ের নলেজের বাইরে। আজকে এখানে দাঁড়িয়ে নেতার সামনে আপনাদের সকল ব্যবসায়ীদেরকে এইটুকু আশ্বস্ত করতে পারি, নির্দোষ কোনো ব্যবসায়ীর নামে আগামীকালকে থেকে মামলা হবে না, হবে না, হবে না, হবে না। আপনারা নিশ্চিত থাকতে পারেন, কারণ আমরা জাতীয়তাবাদী দল, আমাদের নেতা আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে কিন্তু এরকমই নির্দেশনা দিয়েছেন, নির্দোষ ব্যক্তি যেন কোনোভাবেই হয়রানি না হয়। আমরা এটা নরসিংদী জেলা হতে দিব খালেদ কবির খোকন ভাইয়ের নেতৃত্বে। ইতিমধ্যে কিন্তু এর দৃষ্টান্ত আপনারা পেয়েছেন, হেলাল ভাইয়ের বক্তব্যের মধ্যে শুনেছেন। পুনরাবৃত্তি করতে চাচ্ছি না, যে 3টা মামলা প্রত্যাহার হয়েছে, আমি সশরীরে গিয়েছি, আমার নেতার নির্দেশ ছাড়া কখনোই না, কখনোই না। অবশ্যই কিন্তু ওনার নির্দেশনা আমার উপর ছিল, সে কারণে কিন্তু এত বড় একটা দায়িত্ব কাজটা আমি করতে পেরেছি। আমি আমার বক্তব্য বাড়াচ্ছি না, আপনাদেরকে একথা বলে আমার বক্তব্য শেষ করছি। মোর নাম এই বলে খেতে হোক আমি তোমাদেরই লোক। আমি বললাম 1,20,00,000 টাকা বাজেট করেছে, এই টাকাটা বিন্যাস করবে, খরচ করবে কিভাবে? এই যে 38টা ছেলে মারা গিয়েছে, ওদের পক্ষ থেকে একটা দাবি আসছে যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওনাকে যদি আপনি আর খোকন ভাই নিয়ে আসতে পারেন, তাহলে ড্রিম হলিডে পার্কে 1000 লোকের প্রোগ্রাম করে, অনুষ্ঠান করে মহাসচিবের হাত থেকে ওই পরিবারদেরকে এই 38 লক্ষ টাকা দেওয়া হবে। শুধু তাই না, এবং আরো 20 লক্ষ টাকা বাজেট করা হয়েছে। অনেকে অনেক রকম কিন্তু আহত, কারো হাত চলে গিয়েছে, পা চলে গিয়েছে, কেউ আইসিইউতে আছে, তাদের রোগের ধরন দেখে কাউকে 10,000, 20,000,
30,000 টাকা, এইভাবে কিন্তু আমরা আরো 20 লক্ষ টাকা দিব। হ্যাঁ, আর বিএনপির ত্রাণ ফান্ডে 30 লক্ষ টাকা আর 30 লক্ষ টাকা বন্যার্থদের জন্য ইতিমধ্যে চেম্বারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আজকে সদ্য নেতা জনাব খায়রুল কবির খোকন সাহেবের কাছে আমরা এই কথাগুলো যাবো, মহাসচিব কবে আসবে। আমি মহাসচিবের সাথে শুধু এইটুকু বলেছি, হ্যাঁ, যে খোকন ভাই এসে আপনার কাছ থেকে ডেটটা নিবে, ওনাকে একটা ধারণা দিয়ে রাখছি। এখন ডেটটা আনার দায়িত্ব খোকন ভাইয়ের, অনুষ্ঠানটা কবে হবে সেটা উনি আমাদেরকে আশ্বস্ত করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।